Kids Storytime with Nasrin. শিয়াল আর কুমিরের বুদ্ধির লড়াইয়ের গল্প। এক গহীন বনে বাস করত এক চতুর শিয়াল। তার নাম ছিল রকি। রকি খুব বুদ্ধিমান ছিল। তার বন্ধুদের মধ্যে কেউ সমস্যায় পড়লে রকি তার বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করত। সেই বনের এক গভীর নদীতে বাস করত এক বিশাল কুমির, যার নাম ছিল কাকু। কাকু খুব অলস ছিল, আর সে কৌশল খুঁজত যাতে তাকে কঠোর পরিশ্রম না করতে হয়। একদিন কাকু রকির ওপর রাগ করে ভাবল, এই শিয়ালটাকে একদিন বোকা বানাবো। আমার মস্তিষ্কের জোরও কম নয়। একদিন সকালে রকি নদীর পাড়ে হাঁটতে বের হলো। সে দেখতে পেল নদীর পাশের আমগাছের ফলগুলো পেকে গেছে। আমগুলো খুব সুস্বাদু ছিল। রকি ভাবল, এই আমগুলো খেতে পারলে মন্দ হয় না, তবে নদীটা পার হতে হবে, যেটা খুব বিপজ্জনক। কাকু এই সুযোগটা দেখেই ভাবল, শিয়ালটা আমার ফাঁদে পা দেবে। কাকু গোপনে নদীর পানিতে ডুব দিল এবং শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগল। রকি নদীর কাছে এসে দেখল নদী পার হতে হলে তাকে কাউকে সাহায্যের জন্য বলতে হবে। কিন্তু বনের কোনো পশু সেখানে ছিল না। তখন হঠাৎ সে কাকুর কথা বলল। কাকু যদি তাকে নদী পার করাতে রাজি হয়, তাহলে খুব সহজেই সে আমগাছের কাছে যেতে পারবে। রকি জোরে ডাকল, কাকু, কাকু, তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমার সাহায্য চাই। কাকু নিজের মনে হাসল এবং পানির ওপর ভেসে উঠল। কি হয়েছে রকি? তুমি আমার সাহায্য চাইছ? হ্যাঁ কাকু, আমি নদীটা পার হতে চাই, কিন্তু আমি সাঁতার জানি না। তুমি কি আমাকে তোমার পিঠে চড়িয়ে নিয়ে নদী পার করে দেবে? কাকু ভাবল, এটাই আমার সুযোগ। আমি রকিকে নদীর মাঝপথে নিয়ে গিয়ে খেয়ে ফেলব। তাই সে বলল, অবশ্যই রকি, আমি তোমাকে সাহায্য করব। এসো আমার পিঠে চড়ে বসো। রকি খুব সচেতন ছিল। সে ভাবল, কাকু এত সহজে আমাকে সাহায্য করতে কেন রাজি হলো? নিশ্চয়ই এর পেছনে কিছু কৌশল আছে। আমাকে খুব সাবধান থাকতে হবে। রকি কাকুর পিঠে চড়ল। কাকু ধীরে ধীরে নদীর মাঝখানে চলে গেল। মাঝপথে এসে কাকু জিভ চাটতে লাগল এবং বলল, রকি, আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু তুমি জানো কেন? আমি তোমাকে খেয়ে ফেলব। তুমি আমার দুপুরের খাবার হবে। হা হা হা। কি তখনই বুঝল কাকু তাকে বোকা বানাতে চাইছে, কিন্তু সে তার ভয় দেখাল না। বরং সে মাথা ঠান্ডা রেখে কাকুকে বলল, কাকু, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আম খাওয়ার সুযোগ দেবে। যদি তুমি আমাকে মাঝপথেই খেয়ে ফেলো, তাহলে আমার শরীরের স্বাদ মিষ্টি হবে না, কারণ আমি খালি পেটে আছি। তুমি কি চাও তোমার খাবার মিষ্টি হোক না? কাকু একটু দ্বিধায় পড়ল। তুমি ঠিকই বলেছ রকি, খালি পেটে কেউই মজা করে খেতে পারে না। তাহলে আমি তোমাকে আমগাছ পর্যন্ত নিয়ে যাব। তুমি আম খাবে, তারপর আমি তোমাকে খেয়ে ফেলব। রকি মনে মনে হাসল। সে বলল, ঠিক আছে কাকু, চল আমগাছের কাছে যাই।
কাকু রকিকে নদীর অপর পাড়ে নিয়ে গেল। রকি গাছের নিচে নামল এবং কাকুকে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি গাছে উঠে আম খেয়ে আসছি। কাকু তাকে বিশ্বাস করল। রকি গাছে উঠে কয়েকটি পাকা আম খেয়ে নিল। তারপর সে গাছের ডালে বসে কাকুকে বলল, কাকু তুমি তো খুব বোকা, আমি তোমার ফাঁদে পা দিইনি। এখন তোমার কোনো উপায় নেই আমাকে খাওয়ার। কাকু রেগে গেল। সে ভাবল এই শিয়াল আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাবে। সে চিৎকার করে বলল, রকি তুমি যা খুশি করতে পারো, কিন্তু তুমি নদী পার হতে গেলে আমাকে আবার দরকার হবে। আমি তোমাকে ছাড়ব না। রকি হেসে বলল, আমি তো সাঁতার জানি না, কিন্তু আমার বুদ্ধি আছে। আমি এখান থেকেই এক কাজ করব। সে গাছের একটা গাছের মোটা শাখা ভেঙে নিল। তারপর সেই শাখাটা নিয়ে নদীর পানিতে ফেলে দিল। কাকু ভেবেছিল এটা রকি, আর সে সেই শাখাটাকে চেপে ধরে কামড় দিল। কিন্তু কামড় দিতেই তার দাঁতে গাছের শাখাটা লাগল। রকি সেই সময় অন্য একটি উপায়ে নিরাপদে নদীর ওপর দিয়ে লাফিয়ে পাড়ে এসে গেল। কাকুর আগে ফেটে পড়ল, কিন্তু কিছুই করতে পারল না। সে আর রকির কাছে বুদ্ধিতে জয়ী হতে পারল না। রকি তখন নিজের পথে হাঁটতে লাগল। মনে মনে ভাবল, যখনই বিপদে পড়বে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে কাজ করলেই সাফল্য আসবে। শিক্ষণীয় বিষয়: ১. বিপদে সাহস হারাতে নেই। ২. বুদ্ধি দিয়ে যেকোনো সমস্যা সমাধান করা যায়। ৩. প্রতারণা করে কাউকে জয় করা যায় না, সততা এবং বুদ্ধিমত্তাই আসল শক্তি। গল্পের নাম জাদুকরি বন এবং কথা বলা প্রাণীদের কাহিনী। একবারের গল্প। সবুজ বনাঞ্চলের গভীরে লুকিয়েছিল এক জাদুকরি বন, যার নাম ছিল গল্পগাথা বন। এই বনে গাছেরা বাতাসের সাথে ফিসফিসিয়ে কথা বলত, আর প্রাণীরা মানুষের মতো কথা বলতে পারত। বনটি ঘন সবুজে ঢাকা, যেখানে লতাপাতাগুলো মোটা ডালকে জড়িয়ে ধরেছিল। আর এত বট পাতার ছাউনি ছিল যে সূর্যের আলো মেঝেতে ছোট ছোট রত্নের মতো ছিটকে পড়ত। এই জাদুকরী স্থানের কেন্দ্রবিন্দুতে ছিল একটি বিশাল বটগাছ, তার নাম ছিল বটাশ্রয়। সে ছিল বনটির বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে জ্ঞানী। প্রতি সন্ধ্যায় বনের বিভিন্ন প্রাণী বটাশ্রয়ের তলায় জড়ো হতো গল্প শুনতে, খবর শেয়ার করতে কিংবা পরামর্শ নিতে। এখানে কাঠবিড়ালিরা বাদামের মজুদ নিয়ে কথা বলত। পেঁচার দল রাতের আকাশের তারার মানচিত্র নিয়ে তর্ক উঠত। আর শিয়ালরা শেয়ার করত তাদের চালাকির গল্প। একদিন সকালে এক তরুণ শিয়াল ফাহিম বটাশ্রয়ের নিচে দৌড়ে এল। ফাহিম ছিল চঞ্চল আর কৌতূহলী, তার চোখে সর্বদা একরকম ঝিলিক থাকত, যার মানে হলো কোন ঝামেলা তার পিছু নেয় না। কিন্তু আজ তার মুখে সেই পরিচিত হাসি ছিল না, বরং গভীর চিন্তায় ভরা। বটাশ্রয়কে? ফাহিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি ক্রিস্টাল পুকুরের পাশে অদ্ভুত কিছু দেখেছি। এক রূপালী পালক। কিন্তু সেটি ভাসছিল আর আলোর মতো ঝলমল করছিল, যেন জাদু। এই কথা শুনে চারপাশে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। গুঞ্জন বনের জন্য রূপালী পালক ছিল স্টারলাইট গ্রিফিনের আগমনের চিহ্ন। এক রহস্যময় প্রাণী যে নাকি বনের গোপন রহস্যের রক্ষক। বটাশ্রয় তার মাটির স্পর্শে থাকা গভীর কণ্ঠে বলল,
অনেক বছর পর স্টারলাইট গ্রিফিন আমাদের বনে ফিরেছে। এর মানে হল বনের গভীরে কিছু মূল্যবান জিনিস রক্ষা করা দরকার। ফাহিম সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবী হয়ে গেল গ্রিফিনকে খুঁজে বের করার জন্য। তার সাথে যোগ দিল একটি কৌতূহলী ছোট খরগোশ উইলো, যে প্রথমবারের মতো জাদু দেখতে চেয়েছিল, এবং বয়স্ক ও অভিজ্ঞ পেঁচা ওরিন, যার বন সম্পর্কিত জ্ঞান বটাশ্রয়ের পরেই। তারা ক্রিস্টাল পুকুরের দিকে যাত্রা শুরু করল। যাত্রাপথে তাদের চারপাশের উইলো গাছেরা মাঝে মাঝে মৃদু ফিসফিস করত। মাঝে মাঝে তারা শুনতে পেত অচেনা হাসির শব্দ কিংবা হালকা আওয়াজ, যেন বনের কিছু প্রাচীন আত্মারা তাদের পথ দেখিয়ে দিচ্ছে। অনেকটা পথ অতিক্রম করে তারা ক্রিস্টাল পুকুরে পৌঁছাল। পুকুরের জল যেন রাত্রির আকাশের মতো ঝিলমিল করছিল, আর সেই জলের পাশে পড়েছিল সেই রূপালী পাল্পটি। সেটি ছিল ফাহিমের শরীরের চেয়েও বড়, আর এক জাদুকরী আলোতে ঝলমল করছিল। তাদের সামনে হঠাৎ করে বাতাসে এক আলো ঝলমল করল, আর পুকুরের ওপর উঠে এল সেই স্টারলাইট গ্রিফিন। এটি ছিল এক বিশাল আকৃতির প্রাণী, সিংহের দেহ আর বাজ পাখির ডানা। পালকগুলো রূপালী আলোয় ভরেছিল। তার চোখে ছিল অগণিত নক্ষত্রের আভাস, যা যেন মহাকালের গল্প বলছিল। তোমরা কেন এসেছ, গুঞ্জন বনের শিশুরা? গ্রিফিনের কণ্ঠ ছিল এক সুরেলা ধ্বনি। ফাহিম সাহস করে এগিয়ে গিয়ে বলল, মহান গ্রিফিন, আমরা নিশ্চিত হতে এসেছি যে আপনি নিরাপদে আছেন, এবং জানতে চাই যে আপনি আমাদের বনের জাদুকে রক্ষা করতে এসেছেন কিনা। গ্রিফিন কোমলভাবে তাকাল। তুমি খুবই সাহসী, ছোট শিয়াল। আমি এখানে এসেছি কারণ আমাদের বনের জাদুকে এক অন্ধকার ছায়া হুমকি দিচ্ছে। সেই ছায়া চায় এই জাদুকে নিজের জন্য কেড়ে নিতে। ওরিন মৃদু গলায় বলল, আমরা কি করতে পারি, মহান গ্রিফিন? কিভাবে আমরা বনের জাদুকে রক্ষা করতে পারি? গ্রিফিন মাথা নেড়ে বলল, এই বনের গভীরে এক রত্ন আছে, যাকে হার্টস্টোন বলা হয়। এই রত্নটি বনটির প্রাণের শক্তিতে ভরপুর। একে রক্ষা করতে হলে তোমাদের এটি খুঁজে বের করতে হবে। তবে মনে রেখো, কেবল হৃদয়ে পবিত্র ব্যক্তিরাই একে স্পর্শ করতে পারবে। উইলোর কান খাড়া হয়ে উঠল। আমরা ছায়াকে হারতে দেব না। আমরা হার্টস্টোন খুঁজে বের করব আর জাদুকে রক্ষা করব। গ্রিফিন একটি শক্তিশালী ডানা ঝাপটে বাতাসে মিলিয়ে গেল। রেখে গেল একটি রূপালী পালক যা তাদের পথ দেখাবে। তারা হার্টস্টোনের সন্ধানে বেরিয়ে পড়ল, সাহস এবং বুদ্ধির নানা পরীক্ষায় পা বাড়াল। অবশেষে তারা এক গোপন ঝর্ণার পাশে হার্টস্টোন পেল। এটি ছিল এক রঙিন রত্ন, যেন এক অমলিন হৃদয়ের মতো স্পন্দিত হচ্ছিল। তারা একসাথে হাত রাখল রত্নটির ওপর, আর সেই মুহূর্তেই এক উষ্ণতা তাদের মধ্যে ছড়িয়ে পড়ল। তাদের সমস্ত বনভূমির সঙ্গে যুক্ত করে দিল। হার্টস্টোনটি আরও উজ্জ্বল হয়ে উঠল, পুরো বনের ওপর এক আলোকছটা ছড়িয়ে দিল। সেই আলোতে অন্ধকার ছায়া একেবারে মুছে গেল। ফিরে এসে বটাশ্রয়ের কাছে তারা সম্মানের সাথে বনের সবার কাছ থেকে অভিনন্দন পেল।
গ্রিফিনের রূপালী পালক তাদের সাহস এবং আন্তরিকতার প্রতীক হয়ে উঠল। সেই থেকে ফাহিম উইলো এবং ওরিন বনের অভিভাবক হয়ে উঠল। এই প্রতিজ্ঞা নিয়ে যে গুঞ্জন বনের জাদু সবসময় নিরাপদ থাকবে। বটাশ্রয়ের তত্ত্বাবধানে গুঞ্জন বন আরও সমৃদ্ধ হল, তার সব গোপনীয়তা ও জাদু সুরক্ষিত রইল অনন্তকাল। চতুর শিয়াল কুট্টুসের গল্প। একসময় সোনাবন নামক এক লীলা বনে কুট্টুস নামে এক চতুর শিয়াল বাস করত। সোনাবন ছিল এমন একটি জায়গা যেখানে সব ধরনের প্রাণীরা মিলেমিশে একত্রে বাস করত। কিন্তু খাবার প্রায়শই দুষ্প্রাপ্য ছিল এবং বেঁচে থাকার প্রতিযোগিতা ছিল তীব্র। এই চ্যালেঞ্জ সত্ত্বেও কুট্টুস তার বুদ্ধির জন্য সবসময় তার পেট ভরানোর উপায় খুঁজে পেত। গ্রামের কুডেঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে কুকুরাজা নামে একটি মোটা মোরগ দেখতে পেল, যেখানে গোলাপ মিয়া নামে এক কৃষকের উঠোনে সে শস্য কুটছিল। মোটা মোরগ দেখে কুট্টুসের মুখে জল এসে গেল। কিন্তু কুট্টুস জানত যে গোলাপ মিয়া কাছেই আছে, তার বাগান দেখাশোনা করছে, তাই তার একটা পরিকল্পনা দরকার। কুট্টুস গলা পরিষ্কার করে কুকুরাজাকে ডাকলেন, ওহে প্রিয় কুকুরাজা, আমি আপনার জন্য কিছু জরুরি খবর আনছি। আপনি কি জানেন যে আমাদের রাজা, পরাক্রমশালী বাঘ রাজা, আপনাকে বনের নতুন রাজকীয় গায়ক হিসাবে ঘোষণা করেছেন? কুকুরাজা খোঁচা থামিয়ে উপরে তাকাল, কৌতূহলে চোখ বট বট করে। সত্যি? টাইগার রাজা আমাকে রাজকীয় গায়ক বানাতে চান? তিনি জিজ্ঞাসা করলেন, তার বুক গর্বে ফুলে উঠছে। অবশ্যই, কুট্টুস উত্তর দিল। কিন্তু তোমার নতুন খেতাব পাওয়ার জন্য তোমাকে এখনই আমার সাথে বনে আসতে হবে। টাইগার রাজা আপনার সুরেলা কণ্ঠ শোনার জন্য রয়্যাল রকে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যদি ভালো গান করেন তবে আপনাকে অফুরন্ত শস্য এবং ভুট্টা দিয়ে পুরস্কৃত করা হবে। একজন রাজকীয় গায়ক হয়ে ওঠার এবং অবিরাম খাবার খাওয়ার চিন্তা কুকুরাজাকে অনেক লোভনীয় করে তুলল। সে কুট্টুসকে বনে অনুসরণ করতে রাজি হল। সোনাবনের ঘন অংশে পৌঁছেছিল, কুকুরাজা বুঝতে শুরু করলেন যে এখানে কিছু ঠিক হচ্ছে না। বাঘের রাজা কোথায়? তিনি ঘাবড়ে গিয়ে চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলেন। কুট্টুস বলল, ওহো, চিন্তা করবেন না, তিনি শীঘ্রই এখানে আসবেন। সেই সাথে কুট্টুস কুকুরাজাকে ফুসফুস করে বলতে লাগল, আর তার খাবারের জন্য প্রস্তুত হতে লাগল। কুকুরাজা কুট্টুসের মত বোকা ছিলেন না। কুট্টুসের নাগালের বাইরে সে দ্রুত পাশের একটি গাছের নিচু ডালে উড়ে গেল আর বলল, তুমি ভেবেছিলে আমাকে বোকা বানাতে পারবে কুট্টুস? আমি জানতাম কোনো রাজকীয় অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তুমি শুধু আমাকে খেতে চেয়েছিলে। কুট্টুস বুঝতে পেরেছে যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু সে হাল ছাড়ার না। ওহ প্রিয় কুকুরাজা, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি শুধু তোমার সাহস পরীক্ষা করছিলাম। তুমি যদি নিচে আসতে খুব ভয় পাও, তবে সম্ভবত তুমি রাজকীয় গায়ক হওয়ার জন্য উপযুক্ত নও। আমি মনে করি আমি বাঘ রাজাকে বলব যে তুমি যোগ্য নও। এই বলাতে কুকুরাজার অভিমানে আঘাত লাগল। আমি সাহসী, সে চিৎকার করে বলে উঠল। আমি পুরো গ্রামের সবচেয়ে সাহসী মোরগ। এই বলে কুট্টুস থেকে মাত্র কয়েক কদম দূরে ডাল থেকে সে উড়ে নিচে নেমে এল। মুহূর্তে কুকুরাজের পা মাটিতে ঠেকল, তখন কুট্টুস আবার তাঁর দিকে ছুটে গেল। কিন্তু এবারও সে ব্যর্থ হল, সেখানে পাতার নিচে লুকিয়ে থাকা কাঁটার ওপর পা রাখায়। সে ব্যথায় চিৎকার করে উঠল, 3 পায়ে লাফাতে লাগল। হাতছাড়া করেনি কুকুরাজা। সে কুট্টুসের লেজে যতটা সম্ভব খোঁচা দিলেয়া এবং তারপর গাছের উপরে উড়ে গেলেয়া আর বলল, ঠিক হয়েছে, তুমি আমার সাথে প্রতারণা করার চেষ্টা করার জন্য তুমি এটিই পেয়েছ, হে বেইমান শিয়াল, বলে সে হাসতে লাগল।